জিততে জিততে হেরেছে নেপাল এবং এই ম্যাচটি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল কারণ একদিন পরে রয়েছে নেপালের সঙ্গে বাংলাদেশ ম্যাচ। তবে সেই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন এখনো পর্যন্ত বাংলাদেশ দলের যে স্কোর তাতে আমরা মোটামুটি আশা করতে পারি সুপার 8-এ যাবার। দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপে। পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর্ড জেডএসআরএম, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। দর্শক, আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন আজ ন্যাশনাল ক্রিকেট টিমের ফর্মার ক্রিকেটার জাবুদেমুর বেলিন। ভাইয়া স্বাগত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। আপনাকে পেয়ে ভালো লাগছে, যেহেতু একদিন পরেই বাংলাদেশের ম্যাচ, সেই নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে আমার সঙ্গে কয়েকজন দর্শকও আছেন, তাদের সঙ্গে পরিচিত হয়নি। দর্শক, আমার সঙ্গে আছেন 6 জন ক্রিকেট প্রেমী, চলুন পরিচিত হই। হ্যালো, জি, প্রথমে আপনার সঙ্গে কথা বলি। আমি মাহবুবুল আলম রাজীব, ওনার স্টারগেজ ইন্টারন্যাশনাল এবং ক্যাপ্টেন স্টারগেজ স্ট্রাইকার্স। বাহ, দারুণ। এরপরে কি আছেন আমাদের সঙ্গে? আমি মোহাম্মদ আলী হোসেন সোহাগ। আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি দর্শক হিসেবে, প্রত্যেকে আমরা আমাদের একটা কর্পোরেট লেভেলের ক্রিকেট টুর্নামেন্ট হয়, ক্যাপ্টেন কর্পোরেট ক্রিকেট। প্রত্যেকে এখানে এক একটা টিমের ওনার, হ্যাঁ, প্রত্যেকে কর্পোরেট লেভেলের ওনার। আর ব্যক্তিগতভাবে আমি আপনার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে আছি এআরও হিসেবে, এবং ক্রিকেট এই কর্পোরেটের সাথে সংযুক্ত আছি। ধন্যবাদ। বাহ, দারুণ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনিসুর রহমান জিশান। আমি বিজনেস করি, হ্যাঁ, অ্যান্ড আমার সাথে একটা, যেহেতু বললো আমরা কর্পোরেটের সাথে কর্পোরেট ক্রিকেটের সাথে জড়িত, আমার নিজস্ব একটা কর্পোরেট টিম আছে, ক্রিকেট ম্যাগনেট। আচ্ছা, আমরা সবাই এখানে ক্রিকেটের সাথে কিছু না কিছু ভাবে জড়িতই আছি। একদম, ক্রিকেট নিয়ে অনেক কথা হবে আজকে, একটু পরিচিত হয়ে নেই শুরুতেই। এরপরে কে আছেন আমার সঙ্গে? আমি সাকিব আহমেদ, মার্কেন্টাইল ব্যাংকে আছি, কর্পোরেটের সাথে আছি অনেক দিন ধরেই, ক্রিকেট ম্যাগনেটের হয়ে বর্তমানে খেলছি, ঠিক আছে। আর আমরা 3CL এর হয়ে খেলছি, টুর্নামেন্ট একটা হচ্ছে, তো এই আর কি। দারুণ। তারপরে যিনি আছেন? জি, আমি মীর রায়হান হোসেন, আমি ব্যবসা করি। আমি আছি হলে গিয়ে ক্রিকেট ম্যাগনেট টিমের সাথে আছি, এবং 3CL যে কর্পোরেট যে টুর্নামেন্ট হচ্ছে সেটার সাথে আমি সংযুক্ত আছি। ধন্যবাদ। আচ্ছা, এরপরে যিনি আছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদুল্লাহ সোহাগ। আমি গানি মার্বেল টাইলস বাংলাদেশে আছি ম্যানেজার হিসাবে, এবং একসময় যেহেতু ক্রিকেটও খেলতাম, তো এখনও বয়স হয়ে গেলেও ক্রিকেটের সাথে আছি কোনো না কোনোভাবে। কর্পোরেট টুর্নামেন্টগুলো সবসময় পার্টিসিপেট করার চেষ্টা করি। খেলছেন এখনো? হ্যাঁ, খেলেছি। জাভেদ ভাই জানে আমি আব্দুল্লাদি রতন স্যারের স্টুডেন্ট ছিলাম, যাত্রাবাড়ি ক্রীড়া চক্রে খেলেছি, সূর্য তরুণে একবার খেলেছিলাম। ভীষণ ভালো লাগছে আজকে আপনাদেরকে পেয়ে, একই সঙ্গে ক্রিকেট প্রেমী, সেই সঙ্গে আপনারা খেলেনও, তো আজকে আড্ডাটা ভীষণ জমবে। আমি আড্ডা দিব আপনাদের সঙ্গে, তার আগে একটু দর্শকদের কাছে আসতে চাই। দর্শক, যেহেতু আপনারাও আমাদের সঙ্গে আছেন এবং আপনাদের জন্য কিন্তু প্রতিদিন একটি করে কুইজ রয়েছে চ্যানেল 24-এর পক্ষ থেকে, এবং গতকালকের কুইজটি আমি প্রথমেই বলে দিতে চাই। বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ কে? অপশন এ ছিল সাকিব আল হাসান এবং অপশন বি রিশাদ হোসেন। খুবই সহজ একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর আমার মনে হয় অসংখ্য সঠিক উত্তর এসেছে। সঠিক উত্তর ডেফিনেটলি সাকিব আল হাসান, এবং যিনি বিজয়ী তার নাম আমি বলি, মোহাম্মদ ফিরোজ চৌধুরী, পাকুলিয়া, চট্টগ্রাম থেকে। আপনাকে অভিনন্দন, আপনি পেয়ে যাচ্ছেন চ্যানেল 24-এর সৌজন্যে 1000 টাকার রিচার্জ। ওকে, সো এইবার আগামীকালকের কুইজ, মানে আজকের কুইজটা আমি দিয়ে দিব এবং সময় থাকবে আগামীকাল দুপুর পর্যন্ত উত্তর পাঠানোর। কুইজটি হলো সাউথ আফ্রিকা বনাম নেপাল ম্যাচে সর্বোচ্চ রান করেন কে? অপশন এ রিজা হেনড্রিক এবং অপশন বি আসিফ শেখ। সো সঠিক উত্তর যেটি আপনারা নিশ্চয়ই জানেন, সঠিক উত্তর যত বেশি তত SMS করে পাঠাতে পারবেন। SMS করার নিয়ম হলো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে WC_A অথবা B লিখে পাঠিয়ে দিতে হবে 26969, এই নম্বরে যত খুশি ততবার। আর পুরস্কারের কথা তো আমি বলেছি, আরও একবার বলে দিই, 1000 টাকার মোবাইল রিচার্জ আপনি পেয়ে যাবেন চ্যানেল 24-এর পক্ষ থেকে। সেলিম ভাই, আপনার কাছে আসি। আজকে সকালের ম্যাচটির কথা যদি বলি, সাউথ আফ্রিকার সঙ্গে নেপাল জিততে জিততে হেরে গেল, এবং ভাবা হচ্ছিল যে নেপাল হয়তো জিতেই যাবে। তো এবং একদিন পরে যেহেতু নেপালের সঙ্গে আমার ম্যাচ, আজকের ম্যাচটা তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। অবশ্যই, মানে কি, নেপালের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমাদের তো আমরা অলমোস্ট এক পা এগিয়ে গিয়েছি এগেনস্ট হল্যান্ডের জন্য জয়লাভ করে। বাট আজকে নেপালটা, আমি বি অনেস্ট যদি বলি, পুরোটা খেলা দেখে নেই আমি। হাইলাইটস দিয়ে যতটুকু বুঝছি, ভেরি ইনম্যাচিউর, মানে আজকে যে বড় দল অলওয়েজ ম্যাচিউর থাকে, ওই একটা জায়গায় নেপাল পারেনি, অভিজ্ঞতা জায়গায় হেরে গেছে একদম, মানে প্যানিক হয়ে গেছে। ঠিক অভিজ্ঞতাও না, একদমই। আমি মনে করি যদি লাস্ট টাই রান বলেন বা 16 বলে মাত্র 19 রান, সব কিছু মিলিয়ে ওরা হয়তো প্যানিক হয়ে গিয়েছে। যদি ওরা কাম অ্যান্ড কোয়াইট থাকতো, আমরা ম্যাচটা মানে আরামে জয়লাভ। বাট একটা মেসেজ কিন্তু আমাদের জন্য, কারণ আমাদের, আমি বরাবরই বলি, নেক্সট আমার ওদের সাথে খেলা T20 একটা এমন ফর্মেট, আপনার মানে যে কোনো দলের সুযোগ থাকে। আবার যখন উইকেট এই টাইপের ফাঁসা থাকে,
আপনি জানেন না থ্রু দ্য ওয়ার্ল্ড কাপ 2-4টা ম্যাচ যদি বাদ দিই প্রতিটা দলই কিন্তু স্ট্রাগলিং করছে, যেটা আমাদের জন্য রান পাচ্ছে না, যেটা আমাদের জন্য খুব ভালো। বাট ওই একটা জায়গায় নেপাল এরকম একটা দলকে, টাফ দলকে তারা মানসিকভাবে হেরে যাবে। বাট 120 বলের খেলা, উইকেট একটু ঝামেলা বলে কিন্তু এত কাছে আসছে, উইথ ইন ম্যাচের জন্য তারা হেরে গিয়েছে একদম। এবং আজকের ম্যাচ থেকে বাংলাদেশের যে টিমটা খেলেছে নিশ্চয়ই সেই সুপার 11ই আমরা পাচ্ছি নেপাল ম্যাচে। তো সেক্ষেত্রে কি মনে হয় ইনজুরি কিছু না হয়, যেভাবে প্ল্যান করেছে যে আমরা লো অর্ডারে জাকিরকে খেলাবো, অনেককে ব্যাটিং করাবো বা ওপেনিং এটা একটা করবে, মানে চমৎকার একটা ভেরি গুড নিউজ যে আমরা এই লেভেলে খেলবে উইথ সাকিব। আমি সবসময় বলি যে এমন একটা পারফর্মার যে ও পারফর্ম করলে অনেক ইজি হয়ে যায় ক্যাপ্টেনের জন্য। আবার ক্যাপ্টেন যখন পারফর্ম করে ওকে দল চালানো খুব ইজি হয়ে যায়। ওই 2-1টা জায়গা ছাড়া আমরা কিন্তু এখন আবার একটা মানে অন ট্র্যাকে আমরা আসছি একদম। এবং বেলিম ভাই এখনো অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি যে বাংলাদেশ সুপার 8-এ গিয়েছে, কিন্তু তবুও আমরা ভাবতেই পারি যে অলমোস্ট আমরা সুপার 8 কনফার্ম করেছি। ওটা অনেক সুযোগ কম, যে রান রেটের ব্যাপার আছে, ক্যালকুলেশনটা কি সেটাই জানতে চাচ্ছি। সেটা রান রেটের ব্যাপার হবে জিততে। বাট এখন তো মনে আজকে নেপাল হেরে যাবে, নেপালের মধ্যে আরেকটি ম্যাচ আছে সাউথ আফ্রিকাতে থ্রু, আমাদের বোধহয় 4 পয়েন্ট। নেপাল যদি আল্লাহ না করে আমরা হারি, আল্লাহ না করুন, তাহলে নেপালে কয় পয়েন্ট আছে? 2 পয়েন্ট। তা আমরা তো থ্রু অলমোস্ট, আমার তো মনে হয় না কোনো এখানে বাগরা আছে সেকেন্ড রাউন্ডে যাওয়ার। একদম। মেলিম ভাই আপনার কাছে ফিরবো এবং এই প্রসঙ্গে আরো কথা বলতেছি, তার আগে যেহেতু আমার সঙ্গে ক্রিকেট প্রেমীরা আছেন এবং আপনারা খেলেনও বলছিলেন, একটু শুরুতে আপনার কাছে আসবো ভাইয়া। আপনি যে টিমটি পরিচালনা করছেন, আপনি কি ক্যাপ্টেন? জি। আচ্ছা, আপনি একটু জানতে চাই বোলার নাকি ব্যাটসম্যান নাকি অলরাউন্ডার? জি, আমি একজন বোলিং অলরাউন্ডার। আমাদের স্টার্কের স্ট্রাইকার্স টিমটা গত 2022-এর শেষ থেকে আমরা মানে ক্রিকেট অঙ্গনে যাত্রা শুরু করেছি। এ পর্যন্ত মোটামুটি আমাদের প্রায় 20-এর উপরে অধিক টুর্নামেন্ট খেলা হয়েছে এবং ম্যাক্সিমামগুলোতেই আমাদের পারফরমেন্স বেশ ভালো। 3CL যেটা নিয়ে কথা হচ্ছিল সেটাতে গত সিজন, যেটা প্রথম সিজন ছিল, সেটাতে আমরা আনবিটেন চ্যাম্পিয়ন ছিলাম। বাহ, দারুণ। রাজীব ভাই, ছোটবেলা থেকে নিশ্চয়ই ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল বা খেলাও হয়েছে পাড়ার মাঠে, কোনো মজার ঘটনা আছে কিনা? জি, এক্স্যাক্টলি। আমাদের স্কুল ক্রিকেট ছিল, পরে ইন্টার কলেজ, এরপরে তো আসলে ওইভাবে সুযোগ হয়নি। যদিও একটা আমাদের গণি স্যারের কাছে আমি স্টুডেন্ট ছিলাম, অল্প সময়ের জন্যই, খুব বেশি সময় না। তো খেলতে গিয়ে আসলে এরকম স্মৃতি তো অনেকই থাকে, বাট অ্যাকচুয়ালি আমার জন্য সবচেয়ে মেজর অ্যাচিভমেন্ট যেটা ছিল সেটা ছিল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে একবার সুযোগ হয়েছিল, আমাকে ডাক এসেছিল, কিন্তু যেহেতু নর্ডামে পড়তাম আসলে ওই পড়াশোনার কারণেই আসলে বাসা থেকে অ্যালাউ করেনি যাওয়ার জন্য। সিরিয়াসলি, মানে ওয়ার্ল্ড কাপে খেলার ডাক এসেছে, আপনি সেটি সুযোগ পাননি খেলতে যাওয়ার, এখন কি আফসোস হয় না চিন্তা করলে? এটা আসলে হয়েছে কি, আপনারা তো জানেন যে 90s-এর সময়টাতে আমাদের অভিভাবক যারা ছিলেন তারা আসলে ক্রিকেটটাকে ওইভাবে প্রফেশন হিসেবে দেখতেন না, বা আসলে এখন এই অবস্থায় আসবেন সেভাবে তারা চিন্তাও করতেন না। তো সেজন্যই আসলে পড়াশোনাটাকেই ওইভাবে প্রায়োরিটি দেওয়ার কারণে আসলে ওইভাবে আমাকে আর অ্যালাউ করেনি। আচ্ছা, সোহাগ ভাই আপনার কাছে আসি, ছোটবেলার কোনো মজার ঘটনা আছে কিনা ক্রিকেট খেলতে গিয়ে? ক্রিকেট নিয়ে অনেক মজার ঘটনা আছে। আমি প্রফেশনালি ক্রিকেট খেলেছি অনেক বছর। 2006-7 আমি 19 ন্যাশনাল স্কোয়াডে বিজয়ী ছিলাম। তারপরে ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ খেলেছি প্রায় 7-8 বছর। নারায়ণগঞ্জ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলেছি আমি 2003 থেকে 2011 পর্যন্ত। তো এর মাঝে আমরা যখন 19 ন্যাশনাল এই স্কোয়াডটা যেভাবে হয় জেলা পর্যায়ে, তারপর ডিভিশনালি পর্যায়ে আসছে, তখন আমাদের ফেস 2 বলা হতো। জাভেদ ভাই হয়তো অবশ্যই জানেন এই বিষয়গুলো। হ্যাঁ, তখন রাজশাহীতে খেলা। আমাদের ঢাকা ডিভিশনের কোচ ছিল বাবলু স্যার ফরিদপুরের। তো ঢাকা এবং রাজশাহীর সাথে একটা 4 দিনের ম্যাচ ছিল। সেই ম্যাচে আমি প্রায় 17 ওভার ব্যাটিং করেছি। বাট 17 ওভার পরে যখন 15 ওভার পরে যখন ড্রিঙ্কস ব্রেকের সময় আমার মনে পড়ছে আমি গার্ড পরিনি। হ্যাঁ, আমি উইদাউট গার্ডে, আপনার গার্ড ইনস্ট্রুমেন্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় এবং হাই রিস্ক থাকে এখানে। তো আমি 15 ওভার ব্যাটিং করার পরে যখন আমি দেখছি আমার গার্ড নেই, তখন মাঠে এটা নিয়ে সবাই খুব হাসাহাসি করছে। আমার যে কোচ ছিল বাবলু স্যার, সেও খুব হাসছে। এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাটার ছিল। আর একটা বিষয় হচ্ছে, এখন আমরা এখানে যারা আজকে উপস্থিত আছি প্রত্যেকে আমরা আপনার কর্পোরেট ক্রিকেটের সাথে প্রত্যেকে। আপনি কি ব্যাটার নাকি বোলার? আমি ওপেনার, ব্যাটসম্যান এবং রাইট হ্যান্ড মিডিয়াম পেস বোলার। তারপর আমরা ক্যাপ্টেন পেয়েছি এবং ওপেনার ব্যাটসম্যানও পেয়েছি বেলিম ভাই। এবং মূলত হচ্ছে আমি একটা কর্পোরেট ক্রিকেট অর্গানাইজার। আমাদের এখানে 10টা কর্পোরেট টিম আমার টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, খেলতেছে। এর মধ্যে স্টারগেজ স্ট্রাইকার আছে, ম্যাগনেট আছে, ঢাকা ইন্ডিয়ান্স আছে, পাকিস্তানি একটা টিম আছে। হ্যাঁ, ওরা বাংলাদেশ, ওদের একটা ইউনিটি আছে, ওরা এখানে অ্যাটেন্ড করেছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই প্রত্যেকে ক্রিকেটের সাথে ইনভলভ আছি। ইনশাআল্লাহ আশা করি যতদিন সুস্থ থাকবো ক্রিকেটের সাথে থাকবো। একদম। আর কথা বলবো আপনার সঙ্গে, জিসান ভাইয়ের কাছে যেতে চাই, ছোটবেলার ক্রিকেট নিয়ে কোনো মজার ঘটনা আছে? জি, অবশ্যই। ক্রিকেট যেহেতু খেলি, ছোটোবেলা থেকেই ক্রিকেট পছন্দ, খেলে আসছি। মজার ঘটনা হচ্ছে গিয়ে আপনার আমরা স্কুল লেভেল থেকে ক্রিকেট খেলে আসতেছি।
তো জাস্ট শেয়ার করি এভাবেই আমরা যখন ও লেভেলস দিব তখন আপনার গিয়ে মেহরাব হোসেন জুনিয়র এবং আমি একই সাথে পড়তাম। তো আমাদের খুব কম্পিটিশন থাকতো যে টিমের ক্যাপ্টেন কী হবে, টিমের ক্যাপ্টেন কী হবে, বেটার পারফর্মার কী হবে। তো অবভিয়াসলি মেহরাব হোসেন জুনিয়র আমার থেকেই ভালো পারফর্ম ছিল, ও যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়ার, বাট ক্যাপ্টেন্সি নিয়ে আমাদের অনেক হতো। তো আলহামদুলিল্লাহ কোনো একটা টুর্নামেন্টে, আমাদের কোচিং সেন্টারের টুর্নামেন্টে একটাতে ক্যাপ্টেন অটো সিলেক্ট হয়েছে আমি। সো এটা নিয়ে এখনও আমি ওর সাথে মজা করতে পারি, যে ক্যাপ্টেন তো আমি ছিলাম, তুই আমার আন্ডারে খেলেছিস। ওকে, দারুণ। ঠিক আছে, আপনাদের কাছেও ফিরবো, একটু আমরা বেলিম ভাইয়ের কাছে ফিরি। হ্যাঁ, নিশ্চয়ই আরো গল্প হবে। বেলিম ভাই, আজকের ম্যাচ নিয়ে এবং আমরা একটু ক্যালকুলেশন নিয়ে কথা বলছিলাম। যেহেতু একদিন পরে আমাদের ম্যাচ নেপালের সঙ্গে, সেটি জিতি বা হারি নিশ্চয়ই আমরা জিতবো, সেই মানে জয়ের প্রত্যাশাই রাখছি। কিন্তু সুপার 8-এ যাওয়ার পরে আসলে আমাদের কি হতে পারে প্ল্যানে চেঞ্জ, এবং একটা তো নিশ্চয়ই বড় দলের সঙ্গে খেলা পড়বে। তা না, সব বড় দল। আপনার একটা ভেরি গুডকে আমরা 26-এ আমাদের কোয়ালিফাই করতে হচ্ছে না। আমি বরাবর বাংলাদেশ টিমকে নিয়ে ওয়ারিড থাকি কেন, কি আমাদের যে কোনো কোয়ালিফাই খেলা কিন্তু সবচেয়ে বেশি প্রেশার। আর সাউথ আফ্রিকা, নেপাল, আমাদের কিন্তু বেশি প্রেশার হচ্ছে নেপালের সাথে খেলা এগেনস্ট হল্যান্ড। বিকজ আমরা যদি জয়লাভ করি ইটস নর্মাল উইন, বাট হারলে কিন্তু ওটা নিউজ। আজকে সাউথ আফ্রিকা হারতো, ওটা কিন্তু নিউজ। তো এই জন্য বলছে আমাদের ক্রিকেট যে জায়গায় চলে গিয়েছে, আর যারা একদম সাধারণ দর্শক ওরা কিন্তু জানে না যে নেপাল কিন্তু খারাপ ক্রিকেট খেলে না। ইভেন হল্যান্ড বা ইউএসএ, অনেক মধ্যে পাকিস্তান হেরে গিয়েছে, বাট ইউএসএ কিন্তু টোটাল ওরা 3-4-5 জন প্লেয়ার ফ্র্যাঞ্চাইজিও খেলে, যেটা আমি আগেও বলেছি। তো ওই একটা কারণে নেপাল সাধারণ দর্শক, আমরা যেভাবে ভালো খেলছি, আমরা লাস্ট ভালো খেলছি আমরা কি মানে যেভাবে আমরা স্টার্ট করেছিলাম ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে, ওই হিসাবে কিন্তু আমরা ভালো খেলছি। আদারওয়াইজ আরও আমাদের বেটার পারফরমেন্স করতে হবে নেক্সট কামিং আপ গেমগুলো। বা নেপালের জায়গাটা আমার মনে হয় বাংলাদেশ প্রেশার নেওয়া উচিত না। বাংলাদেশ নর্মাল ক্রিকেট খেলে, যেটা হল্যান্ডের সঙ্গে এক্সট্রা অর্ডিনারি কিছু করেনি বাংলাদেশ। নর্মাল খেলে কিন্তু কমফোর্টেবলি জয়লাভ করেছে। হয়তো এখন মনে হচ্ছে কমফোর্টেবল, কিন্তু প্লেয়ারদের অবশ্যই মাথায় বা আমরা যারা বাইরে দর্শক বুঝি ঢুকঢুক করছিল। তো ওই একটা জায়গায় নেপালের সঙ্গে আমার মনে হয় ম্যাচটা বেশি ইম্পর্টেন্ট। কেন, বড় ইভেন্ট তো, নেপাল চাবে ওরা একটা আজকে মিসড আউট করে ফেলে। ওরা যদি জয়লাভ করতো আজকে, এটা ওয়ার্ল্ড ক্রিকেট জানানোকে উই আর কামিং আপ, যেটা বাংলাদেশের 5-7-10 বছর আগে ছিল। বাট স্টিল আমি মনে করি বাংলাদেশ এখনও টপ লেভেলে, বাংলাদেশ প্রতিদিনই প্রুভ করতে হবে। হয় না, একটা বেস্ট প্লেয়ার সাকিব আল হাসান একটা জায়গায় ধরতে হলে ও কনসিস্টেন্ট ওকে পারফরমেন্স করতে হবে। সেম বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু কনসিস্টেন্ট পারফর্ম করতে হবে। যেহেতু আমি ছোট্ট একটা আমরা বাজে এক্সপিরিয়েন্স বলি বা ওদের সঙ্গে শেয়ার করি, 2007-এ কিন্তু আমরা চমৎকার ক্রিকেট খেলেছিলাম। ওই দলে আমি ছিলাম ওয়ার্ল্ড কাপে, কিন্তু আমরা কিন্তু স্কটল্যান্ডের সঙ্গে হেরে গিয়েছিলাম। স্কটল্যান্ড বা আয়ারল্যান্ড বোধ হয়, আয়ারল্যান্ডের সাথে। তো 2007-এ আমরা সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন টিম, ওই সময় আমরা ইন্ডিয়াকে পরাজিত করে সেকেন্ড রাউন্ডে গিয়েছিলাম। ওইটা আমরা এত পেশেন্ট নিয়েছিলাম প্লেয়ারের মধ্যে, যদি এটা হেরে যায় আমাদের সারা কষ্ট মাটি। বলতে বলতে আমরা হেরে গিয়েছিলাম। তো আমার কাছে বাংলাদেশ টিমের কাছে রিকোয়েস্ট থাকবে যে নেপাল একটা নতুন ফ্রেশ গেম, সেকেন্ড রাউন্ড চিন্তা একটা প্ল্যান থাকবে ব্যাক অফ মাইন্ড। বাট এই ম্যাচটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। কেন, নেপাল বলে এটা যদি আমরা নর্মাল ভালো ক্রিকেট খেলি, 80-70%ও খেলি, আমরা ম্যাচটা জিতার মানে অনায়াসে জিতে যাবো ইনশাআল্লাহ। এবং পেছনের ম্যাচটার কথা যদি বলি, নেদারল্যান্ডের সঙ্গে বাংলাদেশে, সেখানে বাংলাদেশ যখন একটি বড় স্কোর করলো, সেটা তো একটা স্বস্তি দিয়েছিল। কিন্তু তারপরে যখন নেদারল্যান্ড ব্যাটিংয়ে এলো, তখন মাঝামাঝি সময় এবং 11-12 ওভার পর্যন্ত কিন্তু একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা হাতের বাইরে চলে যাচ্ছে। না দেখেন, প্রথমে তো আমরা যখন টস জিতে ওরা নিল আপনার গিয়ে হল্যান্ড বোধহয়, আমরা টস হারছি না, টস তো আমরা হারছি, ওটা খুব ব্যাড নিউজ ছিল। আমি মনে করছি ও মাই গড, কেন সেম আগে ব্যাটিং দিয়ে দিয়েছে, সাউথ আফ্রিকা সেম ম্যাচ জিতে আমাদেরকে ফিল্ডিং দিয়েছিল খুব ভালো। কেন, যেহেতু আমাদের একটা জায়গায় আমরা স্ট্রাগলিং করছি আমাদের ব্যাটিংয়ের জায়গায়, তো প্রথম যে ব্যাটিং স্ট্রাগলিং, কিন্তু ওই জায়গায় আমরা প্রথমে ব্যাটিং করে আমি বলি হয়তো এটা আমি বলি বা যেই বলে সাকিব রান করেছে এটা ইম্পর্টেন্ট না, শেষ পর্যন্ত ছিল। আমি সবসময় বলি আপনি যতই মারুক, অনেক মারুক বা লো অর্ডার, কিন্তু 1 থেকে 4 যদি স্পেশালি T20 ফরম্যাটে যদি শেষ পর্যন্ত খেলে, অন্য যতই ব্যাটসম্যান মারুক 10-15 রান বেশি হবে। খালি একটা জায়গায় এখন মিসড আউট হয়ে গিয়েছে। আমাদের ব্যাটিংয়ের কথা বলছি, যে আমরা টপ অর্ডার অলওয়েজ এখন আমরা এস্টাবলিশ হতে পারিনি। শান্তর কথা বলেন বা লিটনের কথা বলেন, তো ওই একটা জায়গায় মাহমুদুল্লাহ যদি ওই আউটটা না হতো, হয়তো আরও 10-15 রান বেশি হতে পারতো সাকিবের সাথে। যতই অনেক 4 মারুক, কিন্তু এস্টাবলিশ প্লেয়ার বা এই সেট প্লেয়ার খুব ইম্পর্টেন্ট। তো ওই একটা জায়গায় দ্বিতীয় হচ্ছে ওদের যখন ব্যাটিংয়ে আসলো, আমরা কিন্তু কখনোই মনে করি না ম্যাচটা আমরা হারতে পারি।
এটা একটা বিশ্বাস ছিল, এই জন্য কিন্তু ম্যাচটা জিতা। কেন আমাদের নেগেটিভ জিনিসটা এগেনস্ট শ্রীলঙ্কার সঙ্গে বা সাউথ আফ্রিকার ভালো খেলে ওই হেল্পটা হয়েছে আমাদের এই ম্যাচে, এই জন্য আমরা জয়লাভ করেছি। আজকে নেপাল যেমন, নেপাল তো চিন্তাই করতে পারে না কি আমরা জিততে পারি, ব্যাক অফ মাইন্ড। ছোটো টিমে হয় কি বড় টিম কনফিডেন্স থাকে কি আমরা এই ম্যাচটা জিতবই, যতই ম্যাচ ফাঁসা থাক। বা ছোটো টিম হয় কি ওরা চিন্তা করতে পারে না, আত্মবিশ্বাসের জায়গাটা এসে হ্যাঁ ওটা কংক্রিট থাকে না, তো ওর যখন একটু ম্যাচ পিছলা যায় ওরা তখন হেরে যায় বা ছেড়ে দেয়। বড় টিম তো শেষ পর্যন্ত ট্রাই করে একদম। আর যদি 120 বলের খেলা বেশি ট্রাই করতে থাকে না কেন, যদি আপনি জানেন যে 120 মার কাটপিট 15টা বল যে দল ভালো খেলবে ওই দলে জিতে যায় একদম। এবং সাকিব আল হাসানের কথা যদি বলি বেলিম ভাই, তার ফর্মে ফেরাটা আসলে একজন ক্রিকেট প্রেমী বলি বা আপনি যেহেতু একজন ক্রিকেটার, কতটা স্বস্তি দিয়েছে? না অফকোর্স, আমি তো স্টার্টিংয়ে বলেছি সাকিব আমাদের এমন একটা প্লেয়ার, স্পেশালি আমি ওর বলিং নিয়ে খুব আপসেট। মানে উনি যে টাইপের যতই খারাপ করুক ব্যাটিংয়ে, ওনার আগেও মানে ওনার কেরিয়ারে মানে এত বাজে সময় আসে নাই। কেন আসে নাই? যেহেতু উনি বলিংয়ে অলওয়েজ কাভার করে, ওনার ব্যাটিংয়ে স্ট্রাগলিং করেছে, উনি ভেরি মাচ কনফিডেন্ট। যেমন একটা বিপিএলে উনি এত খারাপ খেলেছে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানে কতটুকু সে মাথা দিয়ে খেলে, জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো রান করেন নেই, এখন ইন্টারন্যাশনাল শ্রীলঙ্কার এগেনস্টে ছিল, আমাদের হোম সিরিজ ছিল। ও বলে এগুলো নর্মাল খেলা, আমি মেন জায়গায় খেলবো। উনি ঠিকই পারফর্ম করে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ পেয়েছিলেন। তো সেম সাকিবের ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট, বলিংটা বেশি ইম্পর্টেন্ট। কারণ টি20 ফর্মেটে কিন্তু আলটিমেটলি যে উইকেট বা ভালো উইকেট থাকলে বোলাররা জিতায়। কারণ একটা বোলার যদি 4 ওভার 18 রান, 4 ওভার 20 রান দিয়ে যদি 2 উইকেট নেয় বা 1 উইকেট নেয়, পুরো খেলা ঘুরে যায়। মুস্তাফিজ ওই দিন 12 রান দিয়েছিল আগের খেলায়। তো ওটাই বলছিলাম আমি, আমাদের সাকিব হাসান এত ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ দুটি সমান। তো ওই জায়গায় তার ব্যাটিং নিয়ে স্ট্রাগলিং করছিল, ফলোড বাই বলিংও। তো বলিং যেন ভালো করে সেকেন্ড হয়ে যাই, ইনশাল্লাহ আমরা চলে গিয়েছি অলমোস্ট। তো ওই জায়গায় ওনার পারফর্মটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ক্যাপ্টেনের জন্য বলেন, দলের জন্য বলেন। উনি তো এমন চ্যাম্পিয়ন প্লেয়ার, আমার বিশ্বাস, হতো অনেকে আমার সঙ্গে একমত হবেন না, যে উনি ওনার জন্য খেলেন, দলের জন্যই খেলেন। ঠিক আছে, যেমন লাস্ট যদি আপনি প্রেস কনফারেন্স দেখেন, ইটস ভেরি সেন্সিবল আনসার। কারণ যারা প্রফেশনাল প্লেয়ার তারা কিন্তু বাইরে নিয়ে মাথা কামায় না, তারা রোপের ভিতরে কী হচ্ছে ওইটা নিয়ে। সেভাগ যেটা কমেন্ট করলেন, উনি কিন্তু বলতেই পারতেন, হয়তো আমিও এটা বলতাম এত বড় প্লেয়ার কমেন্ট করা ঠিক না। উনি বলে এই টাইপের বড় প্লেয়ারদের সমালোচনা হবেই, আমার কাজ হচ্ছে আমি সমালোচনা শুনতেই হবে, খারাপ করলে আর ভালো করলে আমার গিয়ে পারফর্ম করা দলের জন্য আর আমার দেশের জন্য। এত চমৎকার হতো, কোনো ঝামেলা উনি জানেন, লাইক সচিন টেন্ডুলকার সবসময় কিন্তু এই টাইপের একটা কোশ্চেনে এত সফটলি উত্তর দেন, ওই সাবজেক্টকে একদম ফুল স্টপ দিয়ে দেন, যেটা সাকিব করেছেন। কারণ এটা যখন একটা কমেন্ট করতো, ওখান থেকে আবার আরেকটা কমেন্ট করতো। আলটিমেটলি সেভাগ তো মাঠে খেলছেন না এখন, কারণ এখানে বসে মাইকে অনেক কিছু বলা যায়, আর বলে ফেললে ওই ফায়ারটা আপনার কাছে আসবে। আপনি একটা বললেন এটা অর্ডিনারি বলার, অনেক আগে হয়েছে অর্ডিনারি বলার। আপনি যখন ওকে ফেস করবেন, যদি আজকে ওর বলে অজান্তে মাথা তো ওর বলে আউট হয়ে গেলে আমি ওকে কমেন্ট করে দিয়েছি, সাকিব ওই কমেন্টটা করে নাই, যেটা আমি ওকে চমৎকার, যেটা মাহমুদুল্লাহ রিয়াদ। আমি এক্সাম্পল দিচ্ছি কেন, প্রফেশনাল মানে খালি মাঠে গিয়ে পারফর্ম করা না, আপনি ফ্রন্ট অফ মিডিয়া কি কথা বলছেন, একটা বেফাস কথা বলে দিলেই আপনি কিন্তু বিপদে পড়বেন। সেম ওই মানে আপনি পারফর্ম করতে হবে মাঠে, সবাই তো খেলছে না, সেভাগ তো খেলছে না, ওই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। অফ দ্য ফিল্ড অফ প্লেয়ার কি কথা বলছে, ফ্রন্ট অফ মিডিয়া অর ফ্রন্ট অফ এনিওয়্যার। একদম নিশ্চয়ই। মেলিক ভাই আপনার কাছে ফিরবো আবারও, তার আগে আমি একটু আমার যারা দর্শক আছেন আমার সঙ্গে একটু কথা বলি। ভাই এবার আপনার কাছে চলে যাই, সাকিব আহমেদ ভাই আছেন আমার সঙ্গে। ছোটবেলার যদি কোনো মজার ঘটনা, খেলা তো ছোটবেলা নিশ্চয়ই খেলা হয়েছে ক্রিকেট? জি, ছোটবেলায় তেমন খেলার মজার কোনো ঘটনা নেই, তবে খেলাধুলার জন্য সবসময় পড়াশোনাটার জন্য খেলাধুলাটা কন্টিনিউ করতে পারিনি, এরকম হিস্ট্রি আছে আর কি। আচ্ছা, পড়াশোনার জন্য বাসা থেকে খেলতে দেওয়া হয়নি? হ্যাঁ, পড়াশোনার জন্য বাসা থেকে খেলতে দেওয়া হয়নি, পরীক্ষার আগের দিন খেলতে গিয়েছি দেখে বাসায় এসে সন্ধ্যার সময় মার খেয়েছি। আচ্ছা, এখন যেখানে খেলেন অনেক হিস্ট্রি আছে। আচ্ছা, স্কুল পাল্টিয়ে ফেলেছি ক্রিকেট খেলার জন্য, এরকম হিস্ট্রি হয়েছে আমার জীবনে। আচ্ছা, এখন যেই টিমে খেলছেন সেখানে কি আপনি ব্যাটসম্যান নাকি বোলার? আমি ব্যাটসম্যান অলরাউন্ডার। ব্যাটসম্যান অলরাউন্ডার, ওকে। সো এখন যখন খেলেন নিশ্চয়ই সেখানে যখন টুর্নামেন্টগুলো চলে, পরিবারের আত্মীয় স্বজন, প্রিয় মানুষরা উপস্থিত থাকে, তো প্রিয় মানুষের সামনে আউট হয়ে যাওয়া এবং সেই ফিলিংসটা কেমন সেটা একটু বলেন আমাকে। সেই জন্য আসলে খুবই খারাপ লাগে, এই জন্য মাঝে মাঝে বলি বাসায়, আবার অনেক সময় বলিও না, এরকম। আউট হলে তো অবশ্যই খারাপ লাগে। তখন কি মানে রিঅ্যাকশনটা প্রথম কার দিকে চোখ যায়, যে আমার খুব কাছের মানুষ তার দিকে, যে তার রিঅ্যাকশনটা কি হচ্ছে? জি অবশ্যই, তা তো অবশ্যই। ওকে, পরে যিনি আছেন ভাই আপনার কাছে আসি। ছোটবেলায় তো খেলেছেন ক্রিকেট? জি, হ্যাঁ, আমি তো অনেক ছোট থেকে খেলি মোটামুটি। যখন আমি ক্লাস 6-7-এ পড়ি তখন থেকে খেলা শুরু আমার। আমার স্কুল হলো গিয়ে নবকুমার,
নবকুমার থেকে খেলতেছি, তখন আমি নবকুমার থেকে নির্মাণ খেলেছি, তারপর স্কুল ক্রিকেট খেলেছি, তারপর ডিভিশন খেলেছি, এখন খেলতেছি বিভিন্ন কর্পোরেট। পর্যায়ে তার মানে খেলা হয়েছে। জি। কি মনে হয় সামনে যেহেতু বাংলাদেশ এবং নেপালের ম্যাচটা রয়েছে, আপনার প্রেডিকশন কি হবে? প্রেডিকশন বাংলাদেশ আমাদের অবশ্যই উইন করবে এটাতে, কারণ বাংলাদেশ আমাদের খুব আর কি ব্যালেন্স টিম, ভালো ব্যালেন্স টিম আছে, ইনশাল্লাহ আমরা উইন করবো এটাতে। এবং এই আত্মবিশ্বাসটা আসলে আমাদের যারা প্লেয়ার আছেন তাদের মধ্যে নিশ্চয়ই আছে, এবং পুরো যেই 3টি ম্যাচ আমরা উপভোগ করেছি পুরো মাঠে কিন্তু আমাদের প্লেয়ারদের সেই কনফিডেন্সটা আমরা দেখতে পাচ্ছিলাম। সোহাগ ভাই, আপনার কাছে আসি, একটু শুনতে চাই মজার কোনো ঘটনা, এবং এখন যখন ম্যাচ খেলেন নিশ্চয়ই অনেক ধরনের ঘটনা ঘটে, খুব ছোট্ট করে। ছোটোবেলা থেকে যেহেতু এজ লেভেল থেকে খেলে আসছি, তো ছোটোবেলায় অনেক মজার ঘটনা হয়েছে। এখন যেটা আসলে পার্টিকুলারলি এখন যেটা হয়, যেমন এখন আমরা সবাই একসময় ডিভিশন লেভেলে বা প্রিমিয়ার পর্যন্ত খেলে আসছি, এখন সবাই বিভিন্ন কর্পোরেট লেভেলে খেলে অথবা কর্পোরেট অফিসে আছে। এখন যেটা পার্টিকুলারলি হয়, যদি আমি তো উইকেট কিপার ব্যাটসম্যান, আমি যদি হয়তো একটা ক্যাচ ছাড়লাম কিপিং করতে গিয়ে, অথবা যদি ব্যাটিং করতে গিয়ে যদি একটু ডাক মারি, তো এখনও দেখা যায় যে আমার ফেসবুক কমেন্টসে সবাই, কারণ মোস্টলি আমাদের খেলাগুলো লাইভ হয়, তো আমাদের ইন্টারনালি আমাদের লাইভগুলো হয়, সো দেখা যাচ্ছে সবাই নজর থাকে। যেমন যদি ডাক মারি, তখন আমার ফেসবুক পেজের মধ্যে আমার ওই ছবিটা দিয়ে পোস্ট করে ডাক মারা অথবা বোল্ড আউটের ছবিটা দিয়ে পুরো ফেসবুকের পেজ ভরে যায়। কর্পোরেটে অনেক ফ্রেন্ড সার্কেলরা আছে, সবাই একটু গসিপ করে, এটা নিয়ে একটু মজা করে। ওকে, সো এবার যেটা হবে, এখন কিন্তু আমরাও একটা খেলবো, কিন্তু কুইজ খেলবো, ক্রিকেট না। কুইজটা হবে এই যে ম্যাচগুলো হচ্ছে ম্যাচের উপরে, এবং সবার আগে যিনি হাত তুলবেন প্রশ্ন করার পরে তার থেকে কিন্তু আমি উত্তরটা নেব। ঠিক আছে, আমি প্রশ্ন যাই। ওকে, গ্রুপ পর্বে দ্বিতীয় ধাপে কোন কোন দেশ নিশ্চিত করেছে, কে বলতে পারবে? সবার আগে বোধহয় ভাইয়া আপনি হাত তুলেছেন। হ্যাঁ, আপনি বলুন। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, স্কটল্যান্ড না। নেক্সট কে হাত তুলেছিলেন? সম্ভবত আপনি হাত তুলেছিলেন। হ্যাঁ, একটু মাইক্রোফোনটা আমরা হ্যান্ড ওভার করে দিই। অস্ট্রেলিয়া, হ্যাঁ, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, আর বাংলাদেশ। না, বাংলাদেশ এখন অফিসিয়ালি করেনি। ঠিক আছে, আমরা পরের জনের কাছে চলে যাব। পরের জন বোধহয় আপনি হাত তুলেছিলেন, রাইট? হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, প্রথমত ওয়েস্ট ইন্ডিজ, হ্যাঁ, তারপরে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, আর সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই লাস্ট। এটা কি কোশ্চেনটা কি ছিল যে প্রথম চারজন নাকি ওভারঅল একটা টিম পর্যন্ত কোয়ালিফাই করেছে? এই পর্যন্ত কনফার্ম কোয়ালিফাই করেছে। মেন লোকের নাম বলছেন না আপনারা। ইন্ডিয়া আমাদের খুব ইম্পর্টেন্ট একটা দল, যার প্রতি আমাদের সবার চোখ থাকে, সেই নামটা এখনো কারো কাছে পেলাম না। ভাই, আপনি বলেছিলেন। হ্যাঁ, আমরা একটু আপনি বলেন না, আমি বলছি বারবার ইন্ডিয়া। জি, ওয়েস্ট ইন্ডিজ প্রথমত কোয়ালিফাই করেছে, ইন্ডিয়া কোয়ালিফাই করেছে, অস্ট্রেলিয়া কোয়ালিফাই করেছে, আর আরেকটা আবার ভুলে গেছে, এটা মেন টিম। আরো তিনটি দেশ, আরো তিনটার মধ্যে সবাইকে সুযোগ দিয়েছি আমি, তারপরে আপনি হাত তুলেছিলেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনি কি পারবেন মনে হচ্ছে? কনফিডেন্ট? অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজ। হলো না, আরো দুটো দেশ আছে। আচ্ছা, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। আফগানিস্তান তো বলা হয়েছে। আফগানিস্তান সবাই মিলে প্রপার উত্তরটা দিয়েছেন, তো সবাইকে যেহেতু আমি পুরস্কারটা দিতে পারছি না, এটা আমরা শেষ করে দেখা যাক এটা নিয়ে কি করা যায়। সঠিক উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। থ্যাংক ইউ সো মাচ। এবারে বেলিম ভাই আপনার কাছে ফিরতে চাই। এই 6টি দেশ অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে, এবং যেহেতু আর দুটো দেশ দোটানার মধ্যে আছে, তার মধ্যে একটি তো বাংলাদেশ। তো কি মনে হয় যে সুপার 8-এ যাওয়ার পরে, যেহেতু ইউএসএ আসলে প্রেডিকশনের বাইরে ছিল মোটামুটি, তারা অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে, সুপার 8-এ কি আশা করছেন, কি প্রত্যাশা করছেন? আমি আগেও বলেছি যে আমরা যারা ক্রিকেটের প্রফেশন খেলি, ওরা কিন্তু সুপার 8 নিয়ে চিন্তা করছে না, নেপাল নিয়ে চিন্তা করছে, বা চিন্তা করা উচিত বাংলাদেশকে, কারণ তো বাংলাদেশ নিয়ে বলি এটা অনেক বড় অপরচুনিটি। কেন আমরা না, বাংলাদেশ নিয়ে তো আমরা কথা বলেছি, যদি ওভারঅল ওয়ার্ল্ড কাপটা নিয়ে বলি, সেক্ষেত্রে ইউএসএটা আসলে এক্সপেক্ট আমরা করিনি সুপার 8-এ যাবে। কিন্তু তারা ভালো ক্রিকেট খেলেছে, আমরা এক্সপেক্ট করিনি। তারা কিন্তু মর্নিং শোজ দ্য ডে, তারা সকালে যেভাবে বাংলাদেশের ম্যাচ ডমিনেট করেছে, উইথ তাদের প্র্যাকটিস ম্যাচ বলেন, কানাডার সঙ্গে, সেটা কি অনেক বেশি বুস্ট আপ করেছে তাদেরকে? অফকোর্স, কারণ বাংলাদেশ টিম একটা এস্টাবলিশ দল ছিল, ওই জায়গায় আমরা আনএক্সপেক্টেড সিরিজটা হারলাম। তারপর ওদের আপনার কানাডার প্রথম জয়টা 194 যেভাবে চেস করেছে, পাকিস্তানকে হেরেছে, তারা একদমই সেকেন্ডে এমন না ফ্লুকে গিয়েছে, তারা খেলেই গিয়েছে।
তো ওই জন্য অনেক বড় দাবিদার তারা সারপ্রাইজ প্যাকেজ ঠিক হতে পারে, কিন্তু পারফরমেন্স তারা সারপ্রাইজ প্যাকেজ না। তো ওই একটা জায়গায় আমি অবশ্যই তারা মানে যোগ্যতা হিসেবে গিয়েছে, তো অনেক ভালো ক্রিকেট খেলে গিয়েছে। বেলিম ভাই, আপনার কাছে ফিরবো এবং আমার সঙ্গে যারা ক্রিকেট প্রেমী দর্শক আছেন আপনাদের সঙ্গে আরও গল্প হবে, কিন্তু একটা বিরতির পরে। দর্শক দেখছেন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর জেডএসআরএম, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি কোথাও যাবেন না। দর্শক আরও একবার স্বাগত, দেখছেন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর জেডএসআরএম, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। সোনিয়া রিফাত আছে আপনাদের সঙ্গে, আমার সঙ্গে আছেন জাবেদ ওমর বেলিম। বেলিম ভাই, আপনার কাছে ফিরতে চাই এবং আজকের ম্যাচ নিয়ে একটু কথা বলবো। কানাডা বনাম ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার তো আসলে আজকে আর কিছু হারানোর নেই বা পাওয়ারও নেই। কানাডার সঙ্গে একটা খুব হয়তো লাইটলি একটা ম্যাচ হতে পারে, কিন্তু কানাডার তরফ থেকে যদি জানতে চাই, তারা ওয়ার্ল্ড কাপে এসেছে এবং তেমন কিছু আসলে এখনো দেখাতে পারেনি। কি মনে হয় আজকে আসলে কিছু করার সুযোগ আছে কিনা? দেখেন, প্রথমে তো প্রফেশনাল প্লেয়ারে কেউ একটা রান কাউন্ট হয়, এক একটা বল কাউন্ট হয়, এক একটা উইকেট কাউন্ট হয়, কেউ ছাড় দিয়ে কথা বলে না কেন। প্রতিটা সবারই ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড কেরিয়ার, সেটা কানাডা হোক কেন। ওই যদি 400 উইকেট বা 300 উইকেট পেয়েছে, কেরিয়ার সে বলে না কানাডার সঙ্গে 5টা পেয়েছে, তো এটা কেউ ছাড় দিয়ে কথা বলে না টপ লেভেলে। আর দ্বিতীয় যেটা বলে ইন্ডিয়া, হ্যাঁ, ইন্ডিয়া নিজেকে একটু বিফোর নাম্বার 8 শুরু হওয়ার আগে হয়তো কিছু নাগলস থাকতে পারে, ইঞ্জুরি, ওই জায়গাটা রেস্ট দিতে পারে, বা নিজেকে একটু ব্যাটসম্যানদেরকে ঝালায় নেওয়াটা, যে কোহলি রান করছে না, ওইটা একটা হয়তো কোহলিকে হয়তো জানি না নাম্বার 3 ট্রাই করতে পারে, বা ওপেনিংয়ে ট্রাই করবে যদি ওদের প্ল্যান থাকে থ্রু দ্য ওয়ার্ল্ড কাপ ওপেনিং করাবো, ওটা একটা কিছু জ্বালার ব্যাপার থাকে। কারণ একটা চ্যাম্পিয়ন দল অলওয়েজ চিন্তা করে চ্যাম্পিয়ন মানে জিতার পরও চিন্তা করে আমরা কোথায় কোথায় ল্যাকিংস ছিল, হয়তো ইন্ডিয়া ওটা নিয়ে চিন্তা করবে, বা সেকেন্ড রাউন্ডে কোথায় খেলা আমি ঠিক জানি না, ওটা নিয়ে ওয়ার্কআউট করবে, কোথায় আমরা হয়তো যদি ফাঁসা উইকেট থাকে আমরা হয়তো এগ্রেসিভ প্লেয়ার নিব না, আমরা হয়তো ওই জায়গায় ওকে খেলাবো, এই টাইপের থাকতে পারে, বা আমরা একটা স্পিনার বেশি নিয়ে খেলবো, বা একটা ফাস্ট বলার বেশি নিয়ে খেললো। আর যেখানে কানাডার কথা, অবশ্যই কানাডা বা এই টাইপের যারা দল, USA, নেপাল, ইভেন অল দ্য বাংলাদেশ, কারণ একটা এত বড় একটা ইভেন্ট, একটা ইমোশনাল ইভেন্ট, তো এরা যখন এই লেভেলে পারফর্ম করবে এগেনস্ট ইন্ডিয়া আর ওয়ার্ল্ড কাপের, যে অবশ্যই তাদের অনেক বড় পাওয়া হবে। তারা কিন্তু একদম খারাপ ক্রিকেট খেলেনি কানাডা, যদি আপনার জায়গায় হয়তো জয়লাভ করতে পারেনি, তারা কিন্তু ভালো ক্রিকেট খেলেছে। তো ওই একটা জায়গায় কানাডা অবশ্যই এগেনস্ট ইন্ডিয়া সবার চোখ থাকে পৃথিবী, দেখেন ইন্ডিয়া একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দল বলেন, বা মানে ওয়ার্ল্ডের মেগা স্টাররা বলেন ইন্ডিয়ায় খেলে, তো ওই জন্য অবশ্যই কানাডা চাবে যে ওদের বেস্টটা খেলার। আর যেহেতু 120 বলের খেলা, অলওয়েজ সুযোগ থাকে যে কোনো দলের, যেহেতু এর মধ্যে উইকেটও অত মানে স্পোর্টিং উইকেট না, মানে তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় কানাডার সুযোগ থাকতে পারে, বাট মানে 80% ইন্ডিয়া এগিয়ে থাকবে একদম। এবং এর পরের ম্যাচের কথা যদি বলি, অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া তো অলরেডি সুপার 8 কনফার্ম করেছে, এবং তারপরে ম্যাচ নামিবিয়া এবং ইংল্যান্ড। তো ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের কথা যদি বলি, কাছাকাছি পয়েন্ট দুজনেরই, সেক্ষেত্রে কি মনে হচ্ছে, স্কটল্যান্ড নাকি ইংল্যান্ড সুপার 8? এটা বলা ভেরি ডিফিকাল্ট, কেন যেহেতু স্কটল্যান্ড খারাপ ক্রিকেট খেলছে না এগেন্স্ট অস্ট্রেলিয়া নো ডাউট চ্যাম্পিয়ন দল, প্রফেশনাল দল, তো ওই একটা জায়গায় স্কটল্যান্ড তাদের বেস্ট চেষ্টাটা করবে, কারণ তারা যদি আজকে জয়লাভ করে তারা থ্রু হয়ে যাবে, কিন্তু তারা যদি হারে, ওখানে যদি ইংল্যান্ডের জেতার সম্ভাবনা হয়তো বেশি, একটু ইংল্যান্ডে তো ভালো ক্রিকেট খেলছে না, তো ওই জায়গাটা রান রেটের ব্যাপারে এত ইংল্যান্ড থ্রু হবে। এবং তুলনামূলক একটা সহজ ম্যাচ হবে, যেহেতু নামিবিয়ার সঙ্গে ইংল্যান্ডের ম্যাচটি। দেখেন, প্রফেশনাল লেভেলে আমি কখনো T20 ফরম্যাট প্রফেশনাল লেভেলে কখনো সহজ ম্যাচ বলে কোনো কথা নেই। যদি আজকে আপনি সাউথ আত্মবিশ্বাসটা তো বেশি থাকে, হ্যাঁ, তা তো 80% এগিয়ে থাকবে ইংল্যান্ড ওই জায়গাটায়, যেহেতু ইংল্যান্ড বলছে যে অত ভালো ক্রিকেট খেলে নাই, ঠিক আছে না, একটা ম্যাচ ওদের অ্যাবেন্ডানো হয়েছে, তো ওই একটা জায়গায় ইংল্যান্ড মানে চাবে যে একদম কমফোর্টেবল জয় করতে, যেহেতু তাদের রান রেট খারাপ না। আর এই জায়গাটায় স্কটল্যান্ড চাবে, যেহেতু তারা কিন্তু স্কটল্যান্ড ছোট দল, কিন্তু তারা কিন্তু খুব প্রফেশনাল চিন্তা করে, তাদের ওইটা মাথায় থাকে না এগেন্স্ট অস্ট্রেলিয়া, যেহেতু আমাদের সাফরানের থাকে যে একটা বড় বলকে খেলছি অজান্তে, যেহেতু আমাদের কালচারের জন্য, ঠিক না, তো ওই একটা কারণে আমার মনে হয় স্কটল্যান্ড তাদেরকে নিয়ে চিন্তা করছে, যদি এটা আমরা ভালো খেলি, জয়লাভ করি, দেন উই উইল গো থ্রু দ্য সেকেন্ড রাউন্ড। তো অবশ্যই সব কিছু মিলিয়ে হয়তো ইংল্যান্ডের চান্স একটু বেশি থাকবে, যেহেতু ওদিকে নামিবিয়া আর এখানে এগেন্স্ট স্কটল্যান্ড এগেন্স্ট অস্ট্রেলিয়া, তো ওই জায়গাটা একটা বেশি সুযোগ থাকবে, তারপরে নেভার নো, বাট এগিয়ে থাকবে অবশ্যই ইংল্যান্ডে যাওয়ার সম্ভাবনা বেশি। একদম। এবং আজকের ম্যাচের দিকে কিন্তু বাংলাদেশ দলেরও হয়তো চোখ থাকবে, বা আমাদেরও, কারণ যদি সুপার 8 কনফার্ম করে ফেলি, সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার সঙ্গেই বোধহয় প্রথম ম্যাচটি বাংলাদেশে খেলতে হবে সেকেন্ড রাউন্ডের।
এখন তো হয়তো চোখ থাকবে, কিন্তু ফুটেজ থাকে, সব কিছু থাকে। আর টি-20তে মানুষ বেশি প্ল্যান করে না, কারণ ব্যাকফায়ার করে। হয়তো সিম্পল, হয়তো আজকে উইকেট পারমিট করছে না বলে হয়তো বেশি প্ল্যান হচ্ছে কি আমরা 6 ওভারে আমরা 60 চাই না, আমরা 45 বা 40 চাই, এই টাইপের জিনিসটা হচ্ছে। আর অবশ্যই বাংলাদেশের জন্য খুব ভালো অপরচুনিটি আমাদের, যে আমরা নেপালের সঙ্গে কমফোর্টেবল জয় করলে সেকেন্ড রাউন্ড যাওয়া, আমি মনে করি যে অবস্থানে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ গিয়েছিল ওই জায়গায়, এটাও একটা বড় অ্যাচিভমেন্ট। তো ওই সেকেন্ড রাউন্ডের খেলাগুলা, এটা আমার মনে হয় ফার্স্ট রাউন্ড ভুলে নতুন করে খেলা উচিত। আমরা টপ খেলতে চাই, কিন্তু ইউ নেভার নো, যখন আপনি আজকে আমার টপ অর্ডার যদি ভালো খেলা শুরু করে, অনেক ভালো সুযোগ কেন, যেহেতু আমাদের বোলিংটা মাশাল্লাহ খারাপ করছে না, হয়তো স্ট্রাগলিং করছে, সামটাইম 2-1 ওভারে 6 পড়েছে, বাট আবার ফিরে আসছে। তো ওই একটা জায়গায় মুস্তাফিজ ভালো ফর্মে আছে, তাসকিন। তো বোলিংয়ের জায়গাটা এই টাইপের যে ফাঁসা উইকেটে আমরা 100-তে 100, কিন্তু ব্যাটিংয়ের জায়গাটা চিন্তার বিষয় হচ্ছে, একটা হচ্ছে আমরা বড় 6 মারতে পারি না, মানে আমরা 6 কম মারি, আর টপ অর্ডার ব্যাটসম্যানরা রান করছে না। যে কোনো ফর্মেটে আপনি টপ অর্ডার রান করে একটা ড্রেসিং রুমের আবহাওয়াটাই চেঞ্জ হয়ে যায়। তো ওই জায়গাটা আমরা ব্যাকফুটে যাচ্ছি। ব্যাকফুটে যাওয়ার পর লাস্ট ম্যাচে যদি দেখেন আপনি 160 আমরা টার্গেট দিয়েছি, এটা কিন্তু খারাপ অ্যাচিভমেন্ট না। কেন, একটা দল যখন খারাপ খেলে ভালো হয় তখন বিশ্বাসটা একটু বেশি হয়, আর যদি আমরা জয়লাভ করেছি। একদম। বেলিম ভাই, আপনার কাছে ফিরবো, তার আগে আমার সঙ্গে যারা ক্রিকেট প্রেমী আছেন তাদের কাছে ফিরতেছি, আবারও একটি কুইজ নিয়ে ফিরছি। এবার দেখা যাক কে আসলে জিততে পারে। আগেরবার কিন্তু আমি সবাইকে সুযোগ দিয়েছি, কিন্তু হয়নি। এবারে কুইজটি হলো, এই আসরে 2টি অর্ধশতক রান করেছেন একমাত্র ব্যাটার, তার নাম কি? আচ্ছা, সোহাগ ভাই। ওকে, রহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তান থেকে। ওকে, কংগ্রেচুলেশন। আমি একটু মাইক্রোফোনে বলুন, যেহেতু আপনি মাইক্রোফোনে বলেননি। হ্যাঁ, গুরবাজ, আফগানিস্তানের ওপেনার গুরবাজ। একদম, 2টি অর্ধশতক রান এবং মোট রান 156, সর্বোচ্চ 80। কংগ্রেচুলেশন আপনাকে। আমি একটু পুরস্কারটাও হ্যান্ড ওভার করে দিতে চাই আপনাকে এই মুহূর্তে। একটু সামনে চলে আসুন। এবং আজকের টিমের আসলে একমাত্র উইনার আপনি আজকের খেলায়। কংগ্রেচুলেশন আরো একবার, প্লিজ বসুন। আচ্ছা, এবারে খুব সংক্ষেপে যদি আপনাদের কাছে জানতে চাই, এক কথায় কালকের ম্যাচ নিয়ে নেপাল এবং বাংলাদেশের কি বলবেন, কত রান হতে পারে এবং কত পার্সেন্টেজ জয় লাভ করার সম্ভাবনা আছে? অ্যাকচুয়ালি জাভেদ ভাই যেটা বলছিলেন, যে আসলে বাংলাদেশ যেই কনফিডেন্স নিয়ে ওয়ার্ল্ড কাপ এসেছিল, বাট এখন যেটা পারফরমেন্স করছে, এটাতে আসলে কনফিডেন্স লেভেল অনেক বাড়ছে। এবং কালকের ম্যাচটা বাংলাদেশের জন্য কনফিডেন্স লেভেলটা, অথবা যেসব জায়গায় অ্যাকচুয়ালি আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা যারা একটু খারাপ করছে, তাদের জন্য একটা সুযোগ, একটু দেখে শুনে খেলে একটু কনফিডেন্স লেভেল। যদি বলেন কত পার্সেন্টেজ থাকবে? আমার কাছে তো মনে হয় 90-10%, 90%। জি, আমি অ্যাকচুয়ালি বাংলাদেশ শতভাগ জয়ের আশাবাদী, কিন্তু এখানে যেহেতু নেপাল ভালো ক্রিকেট খেলছে, এটাও একটা বিষয়, বেশ কয়েকটা জায়গায় আছে, সেক্ষেত্রে আমরা হয়তো 10%-এর মতো তাদেরকে চান্স দিতে পারি। ওকে, আর কেউ কি বলবেন এক কথায়? হ্যাঁ, আমরা আজকে দেখেছি নেপাল কিন্তু সাউথ আফ্রিকার সাথে খুব সুন্দর গেম খেলেছে। তো টি-20 ফরম্যাটটা তো এখানে বলা যায় না, ছোট টিমগুলো খুব ভালো খেলতেছে। তবে আমরা যেহেতু লাস্ট 3টা ম্যাচ ভালো খেলে দেখেছি, সেদিক থেকে আমি বলবো যে বাংলাদেশের 95% ম্যাচ উইনিং একটা কনফিডেন্টলি সহ। হ্যাঁ, ওকে, অনেক ধন্যবাদ। বেলিম ভাই, আপনার কাছে ফিরি। আমাদের ক্রিকেট প্রেমী যারা অতিথি আছেন তারা বলছেন 90-95% চান্সেস আছে, 5% তারা নেপালকে দিয়েছে। আমি নেপালকে 20% দেব। আচ্ছা, 80-20, তাহলে কি বাংলাদেশ টিম প্রেশার কম হবে, যেহেতু হয়তো নিশ্চয়ই আমার কেউ কথা শুনছে। আমি 20% দিব নেপালকে, তারা ভালো ক্রিকেট খেলছে। আমরা লাস্ট ম্যাচে ভালো ক্রিকেট খেলেছি, এর আগে শ্রীলঙ্কা জয়লাভ করেছি, বাট আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমরা কিন্তু এগেন্স্ট সাউথ আফ্রিকা কিন্তু ভেরি ইনকনসিস্টেন্ট ছিল। চমৎকার বোলিং করেছি, ব্যাটিংয়ে একদম কমফোর্টেবল জোনে ছিলাম, ওখান থেকে আমরা ম্যাচটা জিততে পারলাম না। ভালো ক্রিকেট, সাউথ আফ্রিকা ভালো ক্রিকেট খেলেনি, ওই জন্য আমরাও ভালো খেলিনি, ওরা জিতে গেছে লাকিলি। এগেন্স্ট শ্রীলঙ্কা খারাপ খেলেছে, আমরা মোটামুটি ভালো খেলেছি, 2 উইকেটে জয়লাভ করেছি। ওই জন্য আমি সব কিছু মিলিয়ে 80-20 দেবো। একদম। এবং বাংলাদেশ কথা যদি বলি, বাংলাদেশ দল আসলে যখন মানসিকভাবে হেরে যায়, সেটার প্রতিফলন আমরা কিন্তু মাঠে যখন তারা ফিল্ডিং করে সেখানে দেখতে পাই। কিন্তু গত 3টা ম্যাচের কথা যদি বলি, ভীষণ উজ্জীবিত দেখেছি। আপনার কাছে কি মনে হয়? ইভেন প্রথম ম্যাচ আমি ভেরি ইমপ্রেস, ইন্টেন্সিটি বাংলাদেশ ফিল্ডিংয়ের ক্ষেত্রে শ্রীলঙ্কার সাথে হয়তো জয়লাভ করে বলছি না, ওদের একটা জায়গায় বাংলাদেশ প্রথম থেকে যে মাথায় ঢুকিয়ে ফেলেছে, এই ম্যাচটা আমরা খেলতে চাই, যেটা আমরা প্রফেশনাল লেভেলে সবসময় চিন্তা করি, অ্যাট এ টাইম 1 বল বা অ্যাট এ টাইম 1 ম্যাচ। তো ওই একটা জায়গায় আমার বাংলাদেশ টিম যখন আজকে শ্রীলঙ্কা
জয়লাভ ভালো ক্রিকেট খেলে না, কিন্তু শ্রীলঙ্কা খুব খারাপ ক্রিকেট খেলেছে আর আমরা মোটামুটি খেলে জয়লাভ করেছি। বাট ফিল্ডিংয়ে যে মানে ইন্টেন্সিটি খুব হাই ছিল, চমৎকার। মানে বাংলাদেশ চিন্তা করতে আজকে আমরা এই ম্যাচটা খেলতে চাই, তারা আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা করে নেই, কারণ এমনিও আমরা খারাপ খেলছি, আমরা বেস্ট খেলি, জয়লাভ যদি করি আমাদের জয় আসবে, এন্ড অফ দ্য ডে আমরা জয়লাভ করেছি। আর সেম থ্রু দ্য ওইটাই মানে ঈদ রেস ধরে আমরা অন্যগুলো ম্যাচও কিন্তু আমরা ভালোই ফিল্ডিং করছি। প্রতিবার ওয়ার্ল্ড কাপের আগে, এর আগে 3-4টা ওয়ার্ল্ড কাপের আগে আমরা স্বপ্ন দেখছিলাম যে ওয়ার্ল্ড কাপ আমাদের ঘরে আসবে, কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপের চিত্র একেবারেই ভিন্ন। আসলে যারা ক্রিকেট প্রেমী আমরা বাংলাদেশের আছি, সেভাবে আসলে কেউ স্বপ্ন দেখেনি। এখন যেহেতু বাংলাদেশ ভালো পারফর্ম করছে, আপনার কাছে কি মনে হয় সেই স্বপ্নটা দেখা শুরু করা উচিত কিনা? না, স্বপ্ন তো আমাকে দেখতেই হবে, যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে, তার রানের ক্ষেত্রে, টিমের উইনিংয়ের ক্ষেত্রে। বাট এই ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে আমি বলেছিলাম বাংলাদেশের খুব টাফ ওয়ার্ল্ড কাপ কাটবে। কারণটা কেন, যেভাবে মিডিয়ায় বলেছে, দল যাওয়ার আগেও যে টাইপের মানে ফ্রন্ট অফ মিডিয়া কোচ বলেন বা যারাই কমেন্ট করেছে বেশি আশা করবেন না, ওই একটা জায়গায় খুব নেগেটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে গেছে। তারপরে আমি একটা কথা বলেছিলাম যে বাংলার দুইটা সুযোগ, একটা হচ্ছে 120 বলের খেলা, আর দ্বিতীয় হচ্ছে উইকেটগুলো স্লো থাকবে। স্লো উইকেটে আমরা একটা ইউজ টু, আমরা খেলেও ইউজ টু, কারণ আমাদের টু পেজে 2 বাউন্সে, যেমন যদি আমাদের মিরপুর উইকেটে দেখেন অলওয়েজ 2 পেজ থাকে, 2 বাউন্স থাকে। ওই একটা জায়গায় বলি বাংলায় দুইটা জায়গায় ভালো করতে পারে, সুযোগ আছে বাংলা। একটা হচ্ছে তাদের হচ্ছে একটা 120 বলের খেলা, আর দ্বিতীয় হচ্ছে আমরা যেহেতু অ্যাটাক মানে বড় বড় হয়তো অন্য দল 5টা 7টা 6 মারলে আমরা 3টা মারি, অন্যদের 8টা মারলে আমরা 4টা মারি। তো ওই জায়গায় এইগুলো উইকেটে 6 মারার সুযোগ কম, প্লাস্টিক উইকেট না। তো ওই জায়গায় আমরা এগিয়ে থাকতে পারি, যেহেতু ফাঁসা উইকেট, বলিংয়ে আমরা ইউজ টু, আমরা ওই উইকেটে ব্যাটিংয়ে ইউজ টু, যেটা আমরা ওয়ার্ল্ড কাপে দেখছি। প্রতিটা দল যারা মানে ফেসে খেলেছে ওরা কিন্তু রান করে 130-140 করে ম্যাচটা জয়লাভ করেছে। আদারওয়াইজ একদম এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার, যেটা ওয়েস্ট ইন্ডিজ লাস্ট ম্যাচটা জিতলো, তো ওই পাওয়ারটা আমাদের কম, এটা অপ্রিয় সত্যি। অনেক ধন্যবাদ বেলিম ভাই, আমরা তো প্রত্যাশায় থাকবো নিশ্চয়ই। আর বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকলো, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এবং ক্রিকেট প্রেমী যারা আছেন, আমরা কি ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখতে পারি, কি মনে হয়? স্বপ্ন দেখতে হবে একদম। অনেক বাংলাদেশ দলের জন্য শুভকামনা, আমরা নিশ্চয়ই প্রত্যাশায় থাকবো। অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে অংশগ্রহণ করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। দেখছিলেন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ, পাওয়ার্ড বাই ভাইয়া হাউসিং, কো স্পন্সর জেডএসআরএম, আভিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আগামী পর্বে।